নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস নামক দলটি মুছে গেছে। ইতিমধ্যেই বিধানসভায় ভাঙন হয়ে গেছে। সোমবার বা মঙ্গলবারের মধ্যে লোকসভা এবং রাজ্যসভাতেও ভাঙন দেখা যাবে এবং সেখানে বিদ্রোহের একটাই জায়গা, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির যে ডেপোগিরি চলছে সেটা কেউই তৃণমূল কংগ্রেসের মধ্যে এখনও যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা মেনে নিতে পারছেন না। কিন্তু এই দলটার যেটুকুনি বাঁচা খোঁচা অবস্থা রয়েছে সেইটাকেও নিজের হাতে খুব সুন্দর করে মুছে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কী অবস্থা দলটার! অন্যদিকে দিল্লিতে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়ে দেখা করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে এবং সেখানে একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ কথা হলো। এবং সবথেকে বড় কথা, তার একটা নির্যাস যেরকম রাজনৈতিকভাবে রয়েছে, অপর নির্যাস কিন্তু রাজ্যের ডেভেলপমেন্ট নিয়ে রয়েছে। অর্থাৎ তিনে মিলে আলটিমেটলি যে অবস্থাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সত্যি চৌঠা মের পর বঙ্গবাসীর জন্য আচ্ছে দিন চলে এসেছে। কি কি ঘটনা ঘটেছে এক এক করে আপনাদের সামনে নিয়ে আসি। প্রথমেই যেটা নিয়ে আপনাদের নজর নিয়ে আসবো সেটা হচ্ছে গতকাল আপনারা জানেন যে এর আগেই তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের সমস্ত কমিটি, সমস্ত শাখা সংগঠন ভেঙে দিয়েছিল। এরপর তড়িঘড়ি মমতা ব্যানার্জির বাড়িতে চলে যায় অভিষেক ব্যানার্জি এবং সেখানে গিয়ে দুই মূর্তিমানের বৈঠক হয় এবং তারপর গতকাল তৃণমূল কংগ্রেসের সেই সব কমিটি, শাখা সংগঠন সেগুলোকে আবার নতুন করে সাজানোর জন্য, নতুন নেতৃত্ব ঠিক করার জন্য একটা বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে এএনআইয়ের রিপোর্ট বলছে মাত্র 8 জন এমএলএ সেখানে উপস্থিত ছিল। কি অবস্থা দেখুন! অর্থাৎ ঋতব্রতরা যে কথাটা বলছে যে তাদের সঙ্গে আপাতত 60 জন এমএলএ রয়েছে, এর মধ্যে একজন এমএলএ দিলীপ মণ্ডল, সে তো অ্যারেস্ট হয়ে গেছে। তাহলে বাকি এখনও যে 19 জন আছে সেই 19 জন নিশ্চয়ই মমতা ব্যানার্জির সঙ্গে আছে, কিন্তু না, এখানে চিত্র বলছে সম্পূর্ণ অন্য ছবি। বীণা মণ্ডল, অসীমা পাত্র, মদন মিত্র, কুণাল ঘোষ, ফিরাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান ব্যানার্জি এবং অশোক দেব, এই কজনই মাত্র এখনও পড়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং পরিবেশ পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এখান থেকেও এক দুজন আবার বেরিয়ে ওই বিদ্রোহী শিবিরে যেতে পারে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিছু আর পড়ে নেই। অন্যদিকে আপনারা যদি এমপির দিকটা দেখেন, তৃণমূল কংগ্রেসের 28+13 মোট 41 জন এমপি রয়েছে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে। কিন্তু সেই লোকসভার যে 28 জন এমপি রয়েছে তার মধ্যে কারা কারা উপস্থিত রয়েছে? মালা রায়, কল্যাণ ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং সুদীপ ব্যানার্জি। এখানেও অন্তত একজন এমপি এমন রয়েছেন যিনি বিদ্রোহী শিবিরের সঙ্গে খুব ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন এবং সেখানে যোগ দেবেন তেমনও শোনা যাচ্ছে। কিন্তু সেটা বাদ দিলেও 4 জন এমপি লোকসভা থেকে এসছে 28 জনের মধ্যে, বাকিরা ভ্যানিশ হয়ে গেছে। এবং রাজ্যসভা যেখানে 13 জন এমপি রয়েছে সেখানেও কারা কারা রয়েছে? দোলা সেন এবং ডেরেক ও ব্রায়েন। অর্থাৎ ওই যে বহিরাগত যাদেরকে হাত ধরে নিয়ে এসে বাংলাকে মমতা ব্যানার্জি বঞ্চনা করে গেছেন এতদিন, সেই রাজীব কুমার, সেই মানেকা গোস্বামী, সেই সুস্মিতা দেব, তারা কিন্তু কেউ কোথাও মমতা ব্যানার্জির সঙ্গে নেই। অর্থাৎ মমতা ব্যানার্জির সঙ্গে আলটিমেটলি কেউ কোথাও নেই। দলটা নিঃস্ব, শূন্য থেকে মহাশূন্যের দিকে চলে যাচ্ছে। এর মাঝখানেই যে কমিটিটা ঘোষণা করলো সেটা কিন্তু সকলকে চমকে দিয়েছে। কেননা প্রথমেই দেখুন একটা মজার ব্যাপার, একটা অল ইন্ডিয়া নাম লিখে রেখে দিয়েছে দলের আগে বটে, কিন্তু দলটা তো আঞ্চলিক পার্টি, তো তাদের আবার সর্বভারতীয় চেয়ারপারসন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, যে কোনো রাজনৈতিক দল সেটা হতেই পারে তাদের নিজস্বভাবে চালাবে, কিন্তু সেখানে তো একটা গণতন্ত্র থাকবে, একটা ভোটিং সিস্টেম থাকবে। তো সেরকম কোনো কিছু হয়েছে কি তৃণমূল কংগ্রেসের? মনে হয়েছে মমতা ব্যানার্জিকে করে দাও, মমতা ব্যানার্জিকে করে দিয়েছে। এবং যাকে ঘিরে সব থেকে ইম্পর্টেন্ট এখানে আলোচনা চলছিল, বারবার যার বিরুদ্ধে বিদ্রোহ ছিল, সেই অভিষেক ব্যানার্জি, তাকেও সেই আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে অভিষেকের নামে যে বিদ্রোহটা চলছিল, এই বিদ্রোহীদের সঙ্গে কথা বললে আপাতত রাজনীতিতে ভেসে থাকা যেটুকুনি সুযোগ মমতা ব্যানার্জি ছিল সেই জায়গায় তিনি গেলেন না। ভাইপো স্নেহে এখনও ভাইপোকে তিনি টেনে যাচ্ছেন। কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, এখানে যেগুলো একদম হাই লেভেলের নাম এই কমিটিটার সেখানে রয়েছে, সেই নামগুলো একবার দেখুন। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, দোলা সেন, ডেরেক ব্রায়েন, কল্যাণ ব্যানার্জি, ডেরেক ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী ঘোষ, মালা রায়, প্রিয়াঙ্কা অধিকারী, কুণাল ঘোষ, মলয় ঘটক, মদন মিত্র, বিমান বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আলটিমেটলি মুসলিম নাম কোথায়? যারা বলতো যে সবাইকে নিয়ে তারা নাকি চলে, তারা মুসলমান সমাজের মসিহা, তো সেই মুসলিম সমাজ ফলতাতে তো ঠাস করে থাপ্পড় মেরেছে। এরা বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস মুছে গেছে, মিটে গেছে, এই তৃণমূলের সঙ্গে থেকে আর লাভ নেই, তাই তারা
মোটামুটি প্রায় পুরো ভোটটাই সিপিএমে ট্রান্সফার করে দিয়েছে। আর সেই রাগ থেকেই কি মমতা ব্যানার্জি সমস্ত রকমের মুসলিম নেতাদের ছেঁটে ফেললেন? ফিরহাদ হাকিমের নাম কোথায়? আর যারা মুসলিম নেতা রয়েছে, যারা এতদিন মাতব্বরি করতেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে আরম্ভ করে, এরা কোথায় সব? সেই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। অর্থাৎ মুসলিম সমাজ যেরকম মমতা ব্যানার্জিকে আর কাছের ভাবছে না, এতদিন ধরে যে কথাটা বলে আসছিলাম যে এই মুসলিম সমাজের সবথেকে বড় সর্বনাশ যদি কেউ করে থাকে সেটা এই মমতা ব্যানার্জি, এই তৃণমূল কংগ্রেস, এই অভিষেক ব্যানার্জি, সেটাই কি আজকে আবারও নতুন করে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখুন, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে পূর্ণাঙ্গ কমিটি। সেই পূর্ণাঙ্গ কমিটিতে অনেক খুঁজে পেতে আমি যে নামগুলো খুঁজে পেলাম, সেখানে 37 জনের এই কমিটি থেকে 3টে নাম আমি খুঁজে পাচ্ছি। রাজ্য সহসভাপতি হিসেবে সাজদা আহমেদ এবং স্বাতী খন্দকার, আর রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে বাবর আলী। এই 37 জনের কমিটিতে মাত্র 3টি মুসলিম নেম অনেক খুঁজে পেতে এটাকে আবিষ্কার করতে হয়েছে আমাদের। সুতরাং সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে যে মুসলিম সমাজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক চলে যাচ্ছে। মুসলিম সমাজকেও আর ট্রাস্ট করতে পারছে না মমতা ব্যানার্জি। তো এই মমতা ব্যানার্জি এতদিন তো ক্ষমতায় বসেছিল এই মুসলিম ভোটের জন্য, তাহলে সেই মুসলিমদের যদি এইভাবে দূরে ঠেলে দেয়, মমতা ব্যানার্জির হাতে কোন ভোট ব্যাংক আছে? এখন যতই কালীঘাট মন্দিরে গিয়ে মাথা টুকুন, কোনো হিন্দু তার গায়ে যদি দোগলা রক্ত না থাকে, এই মমতা ব্যানার্জি বা তার পার্টিকে বাপের জন্মের কোনো দিন ভোট দেবে? তাহলে সেই জায়গা থেকে মমতা ব্যানার্জি রাজনীতিতে ঘুরে দাঁড়াবে কোথা থেকে? যে কারণেই বারবার বলছিলাম যে মমতা ব্যানার্জি তৃণমূলের যেটুকুনি বাঁচাখোচা অংশ রয়েছে সেটাকেও নিজের হাতে খুব সুন্দর করে ধুয়ে মুছে লেপটে শেষ করে দিচ্ছেন। কিন্তু এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখুন, সেটা হচ্ছে সর্বভারতীয় যুগ্ম সম্পাদক পদ নিয়ে আসা, যেখানে ডেরেক ওব্রায়েন এবং দোলা সেন, 2 রাজ্যসভা সাংসদ যারা ওই কোনো রকমে উপস্থিত ছিল, তাদেরকেই সেই দায়িত্বটা দেওয়া হচ্ছে। এবং কেন? তার কারণ কি অভিষেক ব্যানার্জির ডানা ছাঁটা হচ্ছে, নাকি মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে এই অভিষেক ব্যানার্জি যে কোনো দিন যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারে? কেননা অভিষেক ব্যানার্জির জন্য নতুন একটা বিপদ চলে এসছে। এবং তার থেকেও বড় কথা, মহামান্য কলকাতা হাইকোর্টে সেখানে কিন্তু কোনো রকম কোনো প্রোটেকশন পাচ্ছে না। কি ব্যাপার হয়েছে তার বিস্তারিত বলবো, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের আশীর্বাদে আমরা তো এখানে প্রিয়বন্ধু মিডিয়াতে 10 লক্ষ যে সাবস্ক্রাইবার রয়েছে, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, সেই আশীর্বাদ আমাদের পেয়েছি, আমরা সেই গণ্ডি ক্রস করেছি। এবং সেই জন্য আমরা দুটি কিন্তু এবার হিন্দি চ্যানেল লঞ্চ করেছি, কেননা বাংলার কথা সারা ভারতবর্ষ শুনতে চাই। আমাদের যে প্রথম চ্যানেল প্রিয়বন্ধু ভারত, সেখানে কিন্তু আমরা প্রত্যেক দিন রাত্রিবেলায় ঠিক সন্ধ্যে 7টা বাজলেই আমরা সেখানে আমাদের আপডেটেড যে ভিডিও থাকছে সেটাকে আমরা দেব। তার চ্যানেলের নাম, চ্যানেলের লিঙ্ক, সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছেন, আমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে। ডেফিনেটলি যেভাবে ভালোবাসা আপনারা আমাদের দিয়েছেন প্রিয়বন্ধু মিডিয়ার জন্য, আমাদের প্রিয়বন্ধু ভারত চ্যানেলকেও আপনারা সাপোর্ট করবেন। এবং আমাদের আরেকটি চ্যানেল প্রিয়বন্ধু হিন্দি, যেটা আমরা 17ই মে লঞ্চ করেছিলাম, এবং মাত্র এই কদিনেই সেখানে কিন্তু 29,000 সাবস্ক্রাইবারের গণ্ডি ক্রস করে গেছে। এবং সারা ভারতবর্ষ থেকে, সারা বিশ্ব থেকে বাংলার কথা মানুষ শুনছেন। এবং সেখানে বাংলার রাজনীতিতে এই মমতা ব্যানার্জিরা, অভিষেক ব্যানার্জিরা যে কী অভিশাপ হয়েছিলেন সেই কথা শুনে তারা চমকে উঠছেন। সুতরাং সেখানেও আমরা প্রত্যেক দিন রাত্রি 8টা বাজলে আমাদের আপডেটেড ভিডিও কিন্তু সেখানে দিই। সেই চ্যানেলও আপনারা দেখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ যে মতামত রয়েছে সেটা দেবেন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। এবার অভিষেক ব্যানার্জি সম্পর্কে যে কথাটা বলছিলাম, যে অভিষেক ব্যানার্জির জন্য নতুন একটা বিপদ। আপনারা জানেন যে অভিষেক ব্যানার্জির নামে ইতিমধ্যেই বিধাননগর সাইবার ক্রাইম থানা, সেখানে একটা অভিযোগ হয়ে গেছে। সেটার জন্য অভিষেক ব্যানার্জিকে একটা রক্ষা কবচ পেলেও ইন্টারোগেশন ফেস করতে হবে। এরপর সিআইডি তদন্তের জন্য ফেক সইকান্দে তার বাড়িতে পৌঁছে গেছে, পুরসভার নোটিশ পৌঁছে গেছে। অভিষেক ব্যানার্জি ইল্লিগালি তার বাড়িটা তৈরি করেছে সেই অভিযোগ নিয়ে। এবার কিন্তু অভিষেক ব্যানার্জির বিপদ আরও বাড়ল। অনেক ঢাকঢোল পিটিয়ে এই অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব তৈরি করেছিলেন এবং সেখানে বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে। এখন প্রশ্ন উঠছে যে এই ইনভেস্টমেন্টটা কোথা থেকে এসছে? এই ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের সঙ্গে সরাসরি লিফটস অ্যান্ড বাউন্সের নাম জড়িয়ে গেছে, যেখানে চাকরি চুরির দুর্নীতির টাকা ঢুকেছে বলে অভিযোগ। তাহলে কি এই ডায়মন্ড হারবার এফসিকে ব্যবহার করেই অভিষেক ব্যানার্জি তার কালো টাকাকে সাদা টাকা করত? সেই নিয়ে কিন্তু এবার খোঁজ খবর শুরু হয়ে গেছে। এই রাজ্যের যে ক্রীড়া দপ্তর রয়েছে, যেখানে মাননীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক দায়িত্বে আছেন, তিনি কিন্তু এই বিষয়ে
ইঙ্গিত দিচ্ছেন। ফলে অভিষেক ব্যানার্জির বিপদ কিন্তু বাড়ছে, আর সেই বিপদের দিনে তিনি যখন ছুটে যাচ্ছেন আদালতে, সেখানে গিয়েও ঠক্কর খেতে হচ্ছে। তার আইনজীবী কল্যাণ ব্যানার্জি হাতে পায়ে গিয়ে ধরছেন যে অভিষেক ব্যানার্জির মামলাটা একটু তড়িৎ গতিতে শোনা হোক, তাকে প্রোটেকশন দেওয়া হোক। কিন্তু মহামান্য হাইকোর্ট থেকে কি কথা শোনা যাচ্ছে যে এখানে কেউ ভিআইপি নয়, সকলের মামলায় সমান গুরুত্বপূর্ণ। সুতরাং ওই লিস্টিং অনুযায়ী যখন অভিষেক ব্যানার্জির মামলা আসবে তখন শোনা হবে। এই আকুতি অভিষেক ব্যানার্জির শিবির থেকে দেখেই বোঝা যাচ্ছে যে তারা কতখানি আতঙ্কে আছে। অভিষেক ব্যানার্জি যে গ্রেপ্তার হতে পারে, আর একবার গ্রেপ্তার হলে যে ফেরেববাজির চার্জ এই মালটার সঙ্গে আছে, খুব সহজে অভিষেক ব্যানার্জির বাইরে আসা হবে না। সুতরাং সেই জায়গা থেকে এখন প্রোটেকশন নিয়ে যে কদিন বাইরে থাকা যায় জেলের, সেই জায়গাটাই কি তারা তৎপর হয়ে যাচ্ছে? কিন্তু মহামান্য আদালতও দেখছে যে এই রাজ্যের জনতা জনার্দন তারা কিন্তু এই ভিআইপি কালচারের বিরুদ্ধে রায় দিয়েছেন। এই অভিষেক ব্যানার্জি যে রাজপুত্তু সেজে থাকতো, যেভাবে পুলিশকে মিসইউজ করতো, পাওয়ার মিসইউজ করতো, সেই জায়গায় মানুষ যখন বার্তা দিয়েছে তখন এদেরকে বেশি পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। তার থেকেও বড় কথা, এই অভিষেক ব্যানার্জি ধরাকে সরাজ্ঞান করতো, মাননীয় বিচারপতি, মাননীয় বিচার ব্যবস্থাকে বারবার অপমান করেছে। সুতরাং মহামান্য হাইকোর্টে গিয়েও কিন্তু কোনো রকম কোনো রেহাই মিলছে না। আর সেই জায়গা থেকে টেনশন বাড়ছে বলেই কি অভিষেক ব্যানার্জির দুটো লেজুর হিসেবে ডেরেক ওব্রায়েন আর দোলা সেনকে জুড়ে দেওয়া হয়েছে, যে অভিষেক ব্যানার্জি তো যে কোনো দিন জেলে যাবে। এবার সেই জায়গা থেকে দলের হয়ে কথাবার্তা বলা, সামলানো, সেই জন্য এই দায়িত্বগুলো তাদেরকে দেওয়া হয়েছে। জল্পনা কিন্তু বাড়ছে। এদিকে এদের যখন এই ডামাডোলের অবস্থা রয়েছে, তখন আরেকটা খবর কিন্তু খুব ভাইরাল হয়ে গেছে। সেটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেসের একটা কালচার শুরু হয়েছিল না, বহিরাগতদের ডেকে নিয়ে এসে, যারা বাংলার সম্বন্ধে কিচ্ছু জানে না, বাংলার ভালো মন্দ নিয়ে যাদের কোনো ধ্যান ধারণা নেই, তাদেরকে গায়ের জোরে টিকিট দিয়ে জিতিয়ে নিজেদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রমাণ করার চেষ্টা, সেটা এখন বুমেরাং হচ্ছে। একটা মিডিয়াতে খবর বারবার ভাইরাল হচ্ছে যে বহরমপুরের যে সাংসদ রয়েছে তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান, তার উপর নাকি মমতা ব্যানার্জি বারবার চাপ বাড়াচ্ছে যে তুমি ভাই রিজাইন করো, আমি ওখান থেকে জিতে লোকসভায় যাব এবং সেখানে বাই ইলেকশন যখন হবে, জিতে যাওয়ার পর আমার পার্টির কিছুটা এক্সিস্টেন্স সেখানে রাখবো। কিন্তু যেটুকুনি শোনা যাচ্ছে যে মুখের উপর একদম শটান না করে দিয়েছে ইউসুফ পাঠান যে ওই সব কিছু হবে না, আমি সাংসদ হয়েছি, আমি সাংসদ থাকবো। ফলে মমতা ব্যানার্জিকে যে দলের কোনো অংশ কেউ আর মানছে না, কেউ পাত্তা দিচ্ছে না, মমতা ব্যানার্জি যে রিলেভেন্ট হয়ে গেছে, সেটা এইসব খবর থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং সবথেকে মজার কথা, এটা যদি গুজব বা গুঞ্জন হতো, এটা নিয়ে তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া যেত, এখনো অবধি কিন্তু সেটা পাওয়া যায়নি। তার মানে এই কথাটায় ওজন আছে, এই জায়গাটাই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এদিকে তৃণমূল কংগ্রেসের যখন এরকম ডামাডোলের অবস্থা, তখন আপনারা জানেন যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দিল্লি উড়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, একটু বেশি রাতের দিকেই হয়েছে, কেননা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না, কালকে ত্রিপুরাতে তিনি গিয়েছিলেন, তিনি ব্যাক করে আসার পর সেই বৈঠকটা হয়েছে, এবং সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পশ্চিমবঙ্গের জন্য। কেন বলা হচ্ছে, দেখুন এখানে রাজ্যে তৃণমূলের যে হারমাতগুলো ছিল, যে বদমাইশগুলো ছিল, সেটা একের পর এক তদন্তে কিন্তু তারা অ্যারেস্ট হচ্ছে, এবং রাজ্যের সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাকে কিন্তু স্বাভাবিক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফলে এই নিয়ে একটা বিস্তারিত আলোচনা রয়েছে। 2 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কেন্দ্রীয় বকেয়া ফান্ড। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের ফান্ড, এই রাজ্যের যে অপদার্থ ব্যর্থ সরকারটা ছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে, যাদের দলের সীমাহীন চুরি দুর্নীতির জন্য এই বাংলার মানুষকে সাফার করতে হয়েছে, সেইটা যাতে বন্ধ হয়, এবং সেটার জন্য সেই ফান্ডগুলো যাতে চালু হয়, এবং পুরনো ফান্ড যদি কোনোভাবে পাওয়া যায়, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 3 নম্বর যেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সীমান্তবর্তী নিরাপত্তা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে এখানে বিজেপি সরকার হলে অনুপ্রবেশকারী তো ছেড়ে দিন, একটা পায়রা এসেও ওখানে পা রাখতে পারবে না, সেই ব্যবস্থা করবেন। এবং সেই সিস্টেমটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার জমি হস্তান্তর করেছে, সেখানে বিএসএফ তড়িৎ গতিতে কাজ শুরু করে দিয়েছে, যদি ওদিক থেকে প্রচুর প্রভোকেশন আছে। কিন্তু এর মাঝখানেও আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। এক রয়েছে যে এই দেশে যারা অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে ওই দেশে পাঠানো, ডিপোর্ট করার যে ব্যবস্থাটা, অনেককে আবার বাংলাদেশ নিতে চাইছে না, সেখানে কি হবে, একটা গুরুত্বপূর্ণ জায়গা সীমান্তবর্তী নিরাপত্তা নিয়ে। এবং আগামী দিনে যাতে ওদিক থেকে কোনো রকম কোনো জিহাদি গোষ্ঠী ভারতবর্ষে না আসতে পারে, সেটা নিয়ে কেন্দ্র সরকারের ভাবনা চিন্তা, সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে।
এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে ভাঙন জল্পনা রয়েছে, বিশেষ করে যেটা দিল্লির পাট্টা রয়েছে লোকসভা এবং রাজ্যসভা, সেটা নিয়েও বিস্তারিত আলোচনা রয়েছে এবং সেখানে বিজেপির কি স্টান্স হতে চলেছে। এবং সবথেকে বড় কথা, বিজেপি এবারে যে ক্ষমতায় এসেছে সেটা কিন্তু অনেকটা না মমতা ভোটে, মমতা ব্যানার্জিকে চায় না, এই তোলাবাজ তৃণমূলকে চায় না, সেই ভোটে এসছে। বিজেপির সাংগঠনিক যে জায়গা, বহু জায়গাতে সেখানে কিন্তু খামতি আছে। এবার রাজ্যে চলে এসছে, বিজেপি ডেফিনেটলি ডেভেলপমেন্টের কাজ করবে, কিন্তু এবার যদি নির্বাচনটা জিততে হয় সেখানে সংগঠনটাকেও কিন্তু মজবুত করতে হবে, যাতে যদি কোনো দিন আগামী দিনে কঠিন পরিস্থিতি তৈরি হয় সেখানে লড়াই করার জায়গা থাকে, এবং সেটা একদিনে তৈরি হবে না। ফলে এই সংগঠনকে কিন্তু ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে। এবং যেহেতু সরাসরি সংগঠনের সঙ্গে শুভেন্দু অধিকারী যুক্ত নন, সেই জন্য দল কি ভাবনা চিন্তা করছে সেই নিয়েও নাকি একটা বৈঠক হয়েছে, যেটা আগামী দিনে বিজেপির এই রাজ্যে পথ চলার যে রূপরেখা সেটা কিন্তু অনেকটা স্পষ্ট করছে। অন্যদিকে বাংলার ডেভেলপমেন্ট নিয়ে যে কেন্দ্র সরকার কোনো কার্পণ্য করবে না, তার আরেকটা বড় নিদর্শন আজকে পাওয়া গেল। আপনারা জানেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি তিনি এসেছিলেন কলকাতায়, এবং সেখানে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকের শেষে যেটুকুনি জানা যাচ্ছে সেটাতে বঙ্গমাসির মুখের হাসি চওড়া হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। 1,00,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট রেলের তরফ থেকে আসছে। রাজ্যের থমকে থাকা 62টা প্রজেক্ট সেখানে কিন্তু গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। রাজ্য সরকার এতদিন মমতা ব্যানার্জি বদমাইশি করে জমি দেয়নি, সেটা কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারী ব্যবস্থা করে দিয়েছেন। এবং তার ফলেই একের পর এক সুখবর, কলকাতার জন্য 60টি নেক্সট জেনারেশন মেট্রো ট্রেনের ব্যবস্থা করছে কেন্দ্র, সেটা খুব শিগগিরই চলে আসবে। 102টো নতুন স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় আসছে, অর্থাৎ ঝাঁ চকচকে, দেখে বোঝা যাবে না এটা এয়ারপোর্ট না রেল স্টেশন, সেই জায়গাটা আরও 102টো স্টেশন হচ্ছে। 538টা নতুন ফ্লাইওভার এবং আন্ডারপাস, ফলে এই যে রেল গেট ক্রস করা, জ্যামে আটকে যাওয়া, সেই জায়গা যেরকম কমে যাবে, অ্যাক্সিডেন্টের চান্স সেটাও অনেকটা কমে যাবে। 40টার বেশি এনওসি রাজ্য সরকার কিন্তু কেন্দ্রকে দিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে যে জমি জটে যে রেলের প্রজেক্টগুলো আটকে ছিল সেগুলোও হয়ে যাচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এই বৈঠকের শেষে ওই মমতা ব্যানার্জি তাতিয়ে দিয়েছিল এবং সেই জন্য সিএএর নামে যে জেহাদি গোষ্ঠীরা রেল স্টেশন জ্বালিয়ে দিয়েছিল, ট্রেন জ্বালিয়ে দিয়েছিল, লাইন উবড়ে ফেলে দিয়েছিল, রাজ্যের ডিজিপিকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং প্রয়োজনে তাদের ঘটি বাটি বেচে এই ক্ষতিপূরণ আদায় করা। আগামী দিনে রেলের ক্ষতি কেউ যাতে না করতে পারে, ওই পাথর ছুঁড়বে সেই দিন শেষ হয়ে যাবে, সেই ব্যবস্থাটাও কিন্তু করে দিচ্ছে। এবং সব শেষে যেটা জানাবো, যে মাত্র 1 মাস হয়েছে এই সরকারটা এসেছে, মাত্র 1 মাস হয়েছে, সেই 1 মাসের মধ্যে যে ফুলটা ফুটছে, যে ব্যাপক কাজটা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু রাজ্যবাসী ধন্য ধন্য করছে। যে 1 মাসের মধ্যে যদি এই অবস্থাটা হয়, তাহলে 1 বছরের শেষে কোথায় গিয়ে দাঁড়াবে, 5 বছরের শেষে বাংলাটা কোথায় গিয়ে দাঁড়াবে। সুজিত বসু, দিলীপ মণ্ডল, স্বরূপ বিশ্বাস, কালকে শওকত মোল্লা, এইসব বাঘা বাঘা রাঘব বোয়াল, যেগুলো তৃণমূলের একদম আশীর্বাদে মস্তানি করে বেড়াতো, সেই সব গুন্ডা মস্তানদের জেলে ঠাঁই হয়েছে। বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জির মতো চটি চাটা পুলিশ অফিসার যাদেরকে দিয়ে রাজনীতি করাতো মমতা ব্যানার্জি, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। অভয়া মামলার ফাইলটা খুলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে পারে, যেটা কেউ কোনোদিন ভাবতেই পারেনি। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন কোন মুহূর্তে গ্রেপ্তার হবে সেই নিয়ে জল্পনা চলছে। সিআইডি, ইডি, শান্তিনিকেতনে পুরসভার নোটিশ, সমস্ত কিছু পৌঁছে গেছে। তপসিয়া এবং গুলশান কলোনি, যেখানে বাংলাদেশি আর রোহিঙ্গাদের আখড়া হয়ে গিয়েছিল, সেখানে অবৈধ দখল এবং বেআইনি নির্মাণের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ চলছে, বুলডোজার চলছে সেখানে। এবং সবথেকে বড় কথা, ওখানকার সবথেকে বড় তোলাবাজ, ভালো তৃণমূল শাস্তি চাওয়া সুশান্ত ঘোষ, তৃণমূলের রত্ন, সে কিন্তু পালিয়েছে পরিবার নিয়ে, পুলিশ খুঁজছে তাকে। লাউডস্পিকার, কান ঝালাফালা হয়ে যেত, সেই অবৈধ লাউডস্পিকার, সেই সব কিছু বন্ধ। সাউন্ডের ডেসিবেল ঠিকঠাক হয়ে গেছে, মানুষ শান্তিতে ঘুমোতে পারছে, ভোর থেকে কারোর ঘুমে আর কোনো ডিস্টার্ব হচ্ছে না। রাস্তা বন্ধ করে ধর্মীয় প্রার্থনা সেই সব দিন শেষ, যাও গিয়ে ব্রিগেডে করো, নিজের মসজিদে করো, কোনো অসুবিধা নেই, কিন্তু রাস্তা ব্লক করে এইসব কিছু করা যাবে না, ধর্মের নামে এইসব জিনিস আর চলবে না। পার্ক সার্কাসের যে পাথর ছোঁড়াছুঁড়ি হয়েছিল, পাথরবাজির যে পলিটিক্স ছিল, সেটাকে খতম করে দেওয়া হচ্ছে। রাজাবাজার এবং খিদিরপুরের মতো এলাকা, যেখানে পুলিশ অবধি ঢুকতে ভয় পেত, 5 মিনিট থেকে 7 মিনিটের মধ্যে সেই সব এলাকা এখন পুলিশ ঠান্ডা করে দিতে পারছে। মানে এই পুলিশকে কতখানি এফিসিয়েন্সি ছিল এবং মমতা ব্যানার্জি সেটাকে আটকে রেখেছিল, সেটা প্রমাণ হয়ে গেছে। এবং সব থেকে বড় কথা, যেটা মানুষ সব থেকে বেশি দেখতে চায়, চাকরি, শিল্প, সেখানে আমুল, আদামি, রাশমি গোষ্ঠী, সমস্ত কিছু কিন্তু এক এক করে আসছে, টাটাকে ফেরানোর প্রকল্প হচ্ছে, এবং এটা মাইন্ডিড মাত্র 1 মাসের মধ্যে হচ্ছে।
তাহলে আগামী দিনে যখন ইনফ্রাস্ট্রাকচার আরও বাড়বে, আরও বড় কিছু জায়গায় চলে যাবে, তখন আলটিমেটলি কোথায় পৌঁছবে এই রাজ্যটা? ডাবল ইঞ্জিনের যে বেনিফিট সেটা কিন্তু চারিদিক থেকেই দেখা যাচ্ছে। আর তাই সব মিলিয়ে 4 তারিখ মানুষ যে ঐতিহাসিক রায় দেখেছিল, ঐতিহাসিক রায় দিয়েছিল, তার সুফলে আজকে দিন পশ্চিমবঙ্গে কিন্তু এসে গেছে এবং সেই আজকে দিনের সুফল ধীরে ধীরে মানুষের কাছে পৌঁছতে শুরু করে দিয়েছে। কি বলবেন রাজ্য রাজনীতির এই অবস্থা নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।